নমস্কার, গল্পকথাগুলিতে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবার চলে এসেছি একটা নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে। আশা করি উপন্যাসটি আপনাদের খুব ভালো লাগছে। ভালো লাগলে আজকের পর্বও শুনুন, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যারা নতুন এসেছেন, আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করি আজকের পর্ব। শুরু করছি আজকে এই উপন্যাসের চতুর্থ পর্ব। চোখাচোখি হতেই হাতছানি দিল ঝুমা। এখানে এসো। সেই কবে যুদ্ধের আমলে রাজদিয়ায় থাকার সময় বিনয়ের নাকে একটা অদৃশ্য বড়শি আটকে দিয়েছিল মেয়েটা। তারপর কত কি ঘটে গেল। দুর্ভিক্ষ, দাঙ্গা, দেশভাগ, লক্ষ লক্ষ শরণার্থীর সঙ্গে ধর্ষিত ঝিনুককে নিয়ে পাকিস্তান থেকে সীমান্তের এপারে চলে আসা। এই বছরে বিশ্বব্রহ্মাণ্ড উথাল পাতাল। কিন্তু সেই বড়শিটা যেমন ছিল তেমনই নাকে গেঁথে আছে। ট্রাম রাস্তা পেরিয়ে পায়ে পায়ে ঝুমার কাছে চলে গেল বিনয়। ঝিনুক নিখোঁজ হয়েছে ঠিকই, কিন্তু সারাক্ষণ জড়িয়ে আছে শ্বাসবায়ুতে, রয়েছে সমস্ত অস্তিত্ব জুড়ে। কিন্তু ঝুমার সঙ্গে দেখা হলেই নিঃশ্বাস তপ্ত হয়ে ওঠে। পা থেকে মাথা অবধি কেমন যেন আনচান আনচান করতে থাকে। একদিন দুপুরে ওদের রাজদিয়ায় ছাদের ঘরে তাকে দুহাতে জাপটে ধরে চুমু খেয়েছিল মেয়েটা। তার নতুন নরম স্তন লেপটে গিয়েছিল বুকের ভেতর। তার খোলা চুল আর সারা শরীর থেকে আশ্চর্য এক সুগন্ধ উঠে এসে নাকের ভিতর দিয়ে শিরায় শিরায় ছড়িয়ে গিয়ে সব কিছু অবশ করে দিয়েছিল। সেদিন আচ্ছন্নের মতন বাড়ি ফিরে গিয়েছিল বিনয়। এতকাল বাদেও সেই আচ্ছন্নতা কাটেনি। কলকাতায় আসার পর বারদুই ঝুমার সঙ্গে দেখা হয়েছে, একবার সুনীতির শ্বশুরবাড়িতে আর একবার টালিগঞ্জে সুধাদের বাড়িতে। ওকে দেখলেই নেশার মতন ঝিনঝিন করে মাথার ভেতর কি যেন বাজতে থাকে। আজও তার হেরফের নেই। নেশার ঘোরটা নতুন করে বিনয়কে আবার পেয়ে বসে। এই বছরে কত সুন্দর হয়ে উঠেছে ঝুমা। এখন সে পূর্ণ যুবতী, পুষ্ট স্তন, রাজহাঁসের মতন মসৃণ গলা, লম্বাটে ভরাট মুখ, সরু কোমর, ঘন পালকে ঘেরা চোখের গভীর দৃষ্টি, সুঠাম চিবুক, কাঁধ পর্যন্ত ছাঁটা মিহি সিল্কের মতন চুল। পেছন দিকটা ভারী। কলকাতার বড় ঘরের মেয়েদের চেহারায় আলাদা একটা পালিশ থাকে, ঝুমারও আছে। এই মুহূর্তে ঝুমার পরনে মেরুন রঙের দামি রেশমে শাড়ি, একই রঙের ব্লাউজ, পায়ে ধবধবে সাদা ফিতেওয়ালা স্লিপার, কাঁধ থেকে একটা সুদৃশ্য চামড়ার ব্যাগ নেমে এসেছে। গলায় সোনার সরু চেন, বুকের কাছে মিনে করা মাছের আকারে লকেট ঝুলছে। বাঁ হাতে সোনালি ব্যান্ডে বাঁধা ফেভার লিউবা কোম্পানির ওভাল শেপের ঘড়ি, কানে রক্তবিন্দুর মতন চুনি বসানো কানফুল, নাকের পাটায় হীরের নাকছাবি। যখনই ঝুমার সঙ্গে দেখা হয় মনে হয় এক অপার্থিব পরী সামনে এসে দাঁড়িয়েছে। পৌষ মাস প্রায় এসে গেল। 11টা বাজতে চলেছে। শহরের তাপাঙ্ক সামান্য বেড়েছে, কিন্তু উত্তরের হাওয়া কদিন আগের তুলনায় অনেক বেশি শীতল। অদৃশ্য হিম ছড়িয়ে ছড়িয়ে উল্টো পাল্টা বয়ে চলেছে। বাতাসে ঝুমার চুল উড়ছিল। রাজদিয়ায় যেমনটা হতো অবিকল তেমনই ঝুমার গা থেকে তার শাড়ি টাড়ি থেকে মিষ্টি গন্ধ উঠে এসে নাকে ঢুকছে। তবে এই গন্ধটা রাজদিয়ার তুলনায় অনেক বেশি উগ্র। ঝুমা বলল, তোমার সঙ্গে এখানে দেখা হয়ে যাবে ভাবতেই পারিনি। হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। ঝুমা ম্যাট্রিক আর এআইতে ভালো রেজাল্ট করেছিল। নামকরা কলেজে অনার্স নিয়ে পড়ছে। মাঝে মাঝে তার কথাবার্তায় 2-4টে ইংরেজি শব্দ ঢুকে যায়। বিনয় বলল, তোমাকেও দেখবো আমিও ভাবিনি। বারে, এটা তো আমাদেরই পাড়া। ওই যে আমাদের কলেজ। হেদুয়ার সামনের দিকে বেথুন কলেজ, উল্টো দিকে স্কটিশ চার্চ। ঝুমা আগেই জানিয়ে দিয়েছিল সে স্কটিশে পড়ে। বিনয় জিজ্ঞেস করল, কলেজে যাচ্ছিলে? না। ঝুমা জানায় কলেজে সে গিয়েছিল, কিন্তু একজন প্রাক্তন অধ্যাপকের মৃত্যু সংবাদ আসায় ছোটোখাটো একটা শোকসভার আয়োজন করা হয়। তারপর পরলোকগত শিক্ষকের সম্মানে প্রিন্সিপাল ছুটি দিয়ে দেন। এখন সে বাড়ি ফিরে যাচ্ছে। তুমি তো সেই টালিগঞ্জে সুধা মাসিদের কাছে থাকো। এদিকে কোথায় এসেছিলে? আনন্দ মামাদের বাড়ি? না। হ্যাঁ, দিদা ঝিনুকের সঙ্গে যা ব্যবহার করেছে
আমি জানি তাতে তুমি ভীষণ কষ্ট পেয়েছ। বুঝতে পারি ও বাড়িতে তুমি আর কখনো যাবে না। মামাদের বাড়ি যাওনি তাহলে? আমি ওই রামরতন গাঙ্গুলির স্ত্রী আর মেয়েদের সঙ্গে দেখা করতে এসেছিলাম। এরা কারা? বিনয়ের মনে পড়ল রামরতনদের সম্বন্ধে কখনো ঝুমার সঙ্গে তার কথা হয়নি। জামতলির প্রাক্তন হেডমাস্টারটির সঙ্গে কিভাবে আলাপ, কিভাবে তার মৃত্যু হলো, তার স্ত্রী এবং মেয়েরা নিজেদের ঘনিষ্ঠ পরিজন বিমল গাঙ্গুলির ভাড়াটে বাসায় কী দুঃসহ গ্লানিকর জীবনযাপন করছে, ধীরে ধীরে সবই শোনাল সে। বিষণ্ণ সুরে ঝুমা বলল, পাকিস্তান অনেক লোকের অনেক ক্ষতি করে দিয়েছে। শুনতে পাই ওপার থেকে যারা আসছে তারা কেউ সুখে নেই, মহা বিপদে তাদের দিন কাটছে। তা তুমি এদিকে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছিলে? টালিগঞ্জে ফিরতে হবে না? চিত্রা সিনেমার কাছ থেকেই তো স্প্ল্যানেটের গাড়ি ধরতে পারতে। স্প্ল্যানেট থেকে টালিগঞ্জের রুটে প্রচুর ট্রাম বাস পাওয়া যায়। এতটা রাস্তা হেঁটে আসার কারণ জানিয়ে দিল বিনয়। হঠাৎ ঝুমার চোখ মুখ খুশির ছটায় ভরে গেল। রামরতনের স্ত্রী ও মেয়েদের জন্য খানিক আগে সেই বিষাদের লেশমাত্র অবশিষ্ট নেই। ভাবনাহীন চঞ্চল বালিকার মতন সে উচ্ছ্বসিত হয়ে ওঠে। ভাগ্যিস তার ছিঁড়ে ট্রাম ডিরেল্ড হয়েছিল, তাই তোমার সঙ্গে দেখা হয়ে গেল। সেই কবে থেকে মেয়েটাকে দেখে আসছে বিনয়, সারাক্ষণ যেন লঘু মেজাজে হাওয়ায় ভাসছে। রাজদিয়ায় তুমি আমাকে একটা প্রমিস করেছিলে কিন্তু বিনুদা। কিসের প্রমিস বলো তো? কলকাতায় এলে আমাদের বাড়ি আসবে। সুধা মাসিদের ওখানে গিয়ে সেদিনও তোমাকে বলে এসেছি। বুঝি ঝিনুকের জন্য আসতে পারোনি, কিন্তু এখন তো সেই ভয় নেই। এসো। বুকের ভিতরটা ছ্যাঁত করে ওঠে বিনয়ের। ঝুমার সঙ্গে কথা বলতে বলতে ঝিনুকের চিন্তা তার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। জাদুকরীর মতন অসীম শক্তি এই মেয়েটার। সৌরলোকের সব কিছু সে লহমায় ভুলিয়ে দিতে পারে। ঝুমার কাছে এলে কেন যে অন্য কিছু মনে পড়ে না, মনে থাকে না, কিন্তু একমাত্র ঝিনুককেই ভোলা যায় না। তার জন্য হঠাৎই অনুশোচনায় বুকের ভিতরটা মুচড়ে যেতে থাকে বিনয়ের। বিমলদের বাড়িতে যা বলেছিল ঝুমাকেও তাই বলল। সকালে বেরিয়ে পড়েছিলাম তো, কোথায় যাচ্ছি ছোটদিকে বলে আসা হয়নি। অনেক বেলা হয়ে গেল, নিশ্চয়ই ওরা খুব চিন্তা করছে। আজ আর তোমাদের বাড়ি যাওয়া হবে না, আর একদিন ঠিক যাব। না, এখন তোমাকে কিছুতেই ছাড়ছি না। আমাদের বাড়ি এখান থেকে মিনিট 3 রাস্তা। তোমাকে বেশিক্ষণ আটকাবো না। তোমাকে দেখলে সবাই কিন্তু ভীষণ খুশি হবে। না ঝুমা, কোনো বাহানা শুনতে চাই না। ফের যদি না করো, হাত ধরে হিড় হিড় করে টেনে নিয়ে যাব। সেটা কি ভালো হবে? ঠিক আছে, চলো। ঝুমার ঠোঁটের ফাঁকে নীরব হাসির আভা ফুটে ওঠে। কি যে মিশে আছে সেই হাসিতে? সীমাহীন অহমিকা, দম্ভ। সে কি বোঝাতে চায়? একটা পুরুষকে তুড়ি মেরে নিজের ইচ্ছায় চালানোর ক্ষমতা তার আছে? চোখ দুটো সামান্য ছোট করে ঝুমা বলল, দ্যাটস লাইক এ গুড বয়। এসো, আমাদের বাড়ি গেলে রাজদিয়ার দুজনের সঙ্গে দেখা হবে। তোমার খুবই চেনা জানা। কারা তারা? চলোই না, এত অধৈর্য কেন? হেদুয়ার দক্ষিণ পাশের রাস্তা থেকে ডান দিকে সেকেন্ড যে গলিটা বেরিয়েছে সেটাই রমাকান্ত চ্যাটার্জি লেন। মাঝারি রাস্তাটা দিয়ে কপা এগোলেই ঝুমাদের দোতলা বাড়ি। আনন্দদের মতন বিশাল বাড়ি না হলেও বাড়িটা বেশ বড়ই। সামনের দিকে ফুলের বাগান, তারপর গাড়ি বারান্দা, সিঁড়ি ভেঙে ওপরে উঠলে চওড়া চাতাল, তারপর কারুকাজ করা বিশাল দরজা। বিনয় শুনেছে হেমনলিনীরা এই বাড়িটা তার মেয়ে জামাই অর্থাৎ স্মৃতিরেখা ও শিশিরকে যৌতুক দিয়েছেন। বিয়ের পর থেকে ওরা এখানেই আছেন। এই বাড়িতেই রুমা ঝুমা 2 বোনের জন্ম। দরজা খোলা ছিল। ভিতরে ঢুকে শ্বেতপাথরে বাঁধানো বড় হলঘর, ভারী ভারী সোফা, আলমারি, 4 ব্লেডওয়ালা বিরাট বিরাট ফ্যান দিয়ে সাজানো। সেটার একধারে কটা বেডরুম, কিচেন, খাবার জায়গা। 2 জন কাজের লোককেও সেখানে দেখা গেল। ব্যস্তভাবে তারা কী সব করছে। হলঘরের আর এক ধারে দোতলায় যাবার সিঁড়ি। ওপরে উঠতে উঠতে গলার স্বর উঁচুতে তুলে ঝুমা ডাকতে লাগলো, মা মা, দেখো কাকে নিয়ে এসেছি। দোতলার চওড়া বারান্দার একদিকে ঢালাই করা লোহার নকশাদার রেলিং, অন্যদিকে সারি সারি ঘর। দক্ষিণ প্রান্ত থেকে একটা নরম কণ্ঠস্বর ভেসে আসে, কে রে ঝুমা, কাকে এনেছিস?
পরক্ষণে দেখা যায় ওধারের শেষ ঘরখানা থেকেই স্মৃতিরেখা বেরিয়ে এসেছেন, ঝুমার মা। সেই যুদ্ধের সময় স্মৃতিরেখাকে শেষ দেখেছিল বিনয়। জাপানি বোমার ভয়ে হাজার হাজার মানুষ কলকাতা ফাঁকা করে পূর্ব বাংলায় উধাও হয়েছিল। সেই আতঙ্কগ্রস্ত পলাতকদের মধ্যে রুমা, ঝুমা, আনন্দ, স্মৃতিরেখা, শিশিররাও ছিলেন। প্রতিমার মতো নিখুঁত মুখ, টানা চোখ, ফুরফুরে লম্বা নাক। তখন কতই বা বয়স স্মৃতিরেখার, কিন্তু ত্বকে ছিল মসৃণ সোনালি আভা, কোমর অবধি চুল, হালকা মেধহীন শরীর। মাঝখানে কটা বছর কেটে গেছে, কত কিছুই না ঘটে গেল, কিন্তু কিছু চুল পেকে যাওয়া ছাড়া আর শরীর ভারী হওয়া ছাড়া চেহারা তেমন বদলায়নি। স্মৃতিরেখা মাথায় তেল মেখেছেন, দূর থেকেও মৃদু সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। কাঁধে ধপধপে সাদা তোয়ালে, খুব সম্ভব স্নান করতেই যাচ্ছিলেন। বিনয়কে দেখা মাত্রই চিনতে পারলেন। দু চোখে অনন্ত বিষয় নিয়ে কয়েক পলক তাকিয়ে রইলেন, তারপর বললেন, বিনু না? হ্যাঁ দিদি। স্মৃতিরেখাকে গিয়ে বিনয় প্রণাম করল। ভগ্নিপতির দিদি, সেই সম্পর্ক ধরে স্মৃতিরেখা তারও দিদি। একটা কথা মনে পড়তে ভারী মজা লাগলো তার। সে স্মৃতিরেখাকে দিদি বলে, কিন্তু তার মেয়ে তাকে দাদা, মামা বলা উচিত তো। স্মৃতিরেখা এসে বললেন, এসো এসো, বাবা কত বড় হয়ে গেছ। এই কথার জবাব হয় না। সময় হাত পা গুটিয়ে বসে থাকে না, নিঃশব্দে তার কাজ করে যায়। বিনয় মুখে কিছু বলল না, একটু হাসল শুধু। যে ঘর থেকে স্মৃতিরেখা বেরিয়ে এসেছিলেন বিনয়দের সেখানেই নিয়ে গেলেন। ঘরটা প্রকাণ্ড, বিশাল ছত্রিওয়ালা মেহগিনি কাঠের খাট, পুরো পাল্লা জোড়া কাজ বসানো আলমারি, গদিওয়ালা সোফা, ডিভান, ড্রেসিং টেবিল, কুশন, এত সব আসবাব থাকা সত্ত্বেও এধারে ওধারে অনেকখানি ফাঁকা জায়গা। বিনয় আঁচ করে নিল এটা শিশির আর স্মৃতিরেখার বেডরুম। একটা সোফায় বিনয়কে বসিয়ে স্মৃতিরেখা মেয়েকে জিজ্ঞেস করলেন, বিনুকে কোথায় পেলি রে? হেদুর সামনে বিনুদের সঙ্গে দেখা, আসতেই চাইছিল না, জোর করে ধরে নিয়ে এলাম। ভালো করেছিস, কিন্তু কি কলেজ ফাঁকি দিয়ে হেঁদোর সামনে ঘুরছিলি নাকি? হ্যাঁ, কি যে বলো না। তারপর প্রাক্তন অধ্যাপকের মৃত্যু, শোকসভা, প্রয়াত শিক্ষকের সম্মানে ছুটি হয়ে যাওয়া, বিনয়ের সঙ্গে দেখা ইত্যাদি ইত্যাদি জানিয়ে দেয় ঝুমা। স্মৃতিরেখা খাটের আর এক কোনায় বসে পড়েছিলেন। কেন উত্তর কলকাতার এই এলাকায় হেঁদুয়ার সামনে বিনয় এসেছিল তা নিয়ে কোনো কৌতূহল প্রকাশ করলেন না। জিজ্ঞেস করলেন, তুমি তো এখন সুধার হিরণের কাছে আছো? হ্যাঁ। মেসোমশাই মানে তোমার বাবা বাড়িটারি বেচে হরিদ্বার চলে গেলেন। সবেই তুমি পাকিস্তান থেকে এসেছো, আর কিছুদিন থেকে তোমাকে একটু দাঁড় করিয়ে দিয়ে গেলে বোধহয় ভালো হতো। কেন, আমি তো একটা চাকরি পেয়েছি। ও হ্যাঁ হ্যাঁ, আমার খেয়াল ছিল না। শুনেছি খবরের কাগজে কাজ পেয়েছ। আস্তে করে মাথা নাড়ল বিনয়। স্মৃতিরেখা বললেন, গভর্নমেন্ট কি বড় সাহেব কোম্পানিতে চাকরি পেলে ভালো হতো। ওই সব জায়গায় তো অনেক সুযোগ সুবিধে, ভবিষ্যৎ সম্পর্কেও নিশ্চিন্ত হওয়া যায়। হ্যাঁ সেটা ঠিক, তা আপাতত যা পেয়েছি তাই করি, পরে দেখা যাবে। আরও কিছুক্ষণ কথাবার্তা চলল। তেমন কিছু জরুরি নয়, খুবই সাধারণ। এমন দিনে বিনয় এলো যখন শিশির বাড়িতে নেই, অফিসে গেছে। যে বছর আনন্দর বিয়ে হয় সে বছরই ঝুমার দিদি রুমারও বিয়ে হয়েছিল। সে থাকে টাটানগরে, তার স্বামী ইঞ্জিনিয়ার। ওরা থাকলে বিনয়কে পেয়ে হইচই বাঁধিয়ে দিত। বেশ খানিকটা সময় স্মৃতিরেখার সঙ্গে কাটল বিনয়ের। অনেক কথা হলো, ভিতরে ভিতরে চাপা উদ্বেগ চলছিলই তার। এই বুঝে ঝিনুকের প্রসঙ্গ ওঠে, কিন্তু স্মৃতিরেখা সেই দিক দিয়ে গেলেনই না। মাত্র কটা দিন আগে মেয়েটা নিরুদ্দেশ হয়ে গেছে, বিশ্বশুদ্ধ কারোর সেটা জানতে বাকি নেই। স্মৃতিরেখা শোনেননি তা তো আর হয় না, কিন্তু মহিলা বুদ্ধিমতী, অত্যন্ত বিচক্ষণ, সহৃদয়। ঝিনুকের জন্য কার বুকের ভেতর কতখানি ক্ষতের সৃষ্টি হয়েছে তার অজানা নেই। অহেতুক ঝিনুক প্রসঙ্গ তুলে ছেলেটাকে কষ্ট দিয়ে কী লাভ? কথা বলতে বলতে উৎকণ্ঠা কেটে যাচ্ছিল বিনয়ের। স্বাচ্ছন্দ্য বোধ করছিল সে। একসময় স্মৃতিরেখা বললেন,
অনেক বেলা হয়ে গেছে, তুমি এখানেই চান টান করে দুটো শাক ভাত খেয়ে নাও। না না, আজ আর খেতে বলবেন না দিদি। এই দুপুরবেলায় কেউ না খাইয়ে ছাড়ে? কেন তার টালিগঞ্জে এখনই ফিরে যাওয়ার দরকার বিনয় বুঝিয়ে বলল। ঝুমাকেও তাই বলেছিল। একটু চুপ করে থেকে স্মৃতিরেখা বললেন, হ্যাঁ, তোমার এখনই ফিরে যাওয়াই দরকার। তবে তুমি প্রথম দিন এলে একটু কিছু মুখে না দিয়ে গেলে আমাদের খুব খারাপ লাগবে। আমি তাড়াতাড়ি চান করে আসছি। ওই দেখ, একদম খেয়াল ছিল না, তুই বিনুকে তোর দাদু ঠাকুমুর ঘরে নিয়ে যা, ওকে দেখলে ওনারা খুশি হবেন তো। ঝুমারও মনে পড়ে গেল। বিনয়কে বলল, তোমাকে তখন দুজন দেশের মানুষের কথা বলছিলাম না, দেখবে চলো। ঝুমার দাদু ঠাকুমা, তার মানে রামকেশব এবং তার স্ত্রী, ওরাও তাহলে রাজদিয়া ছেড়ে চলে এসেছেন। রামকেশব মানুষটা ছিলেন ভীষণ একরোখা, প্রচণ্ড সাহসী, অবিকল হেমনাথের মতো। তিনিও সিদ্ধান্ত নিয়েছিলেন যাই ঘটুক জন্মভূমি ফেলেই কখনো সীমান্তের এপারে আসবেন না। এই তো সেদিন বিনয় কলকাতা এসেছে। রাজদিয়ায় থাকতে প্রায়ই রামকেশবদের বাড়ি গিয়ে ওদের খোঁজখবর নিত। নিশ্চয়ই এর ভেতর এমন কিছু ঘটেছে ভয়াবহ এবং বিপজ্জনক, যাতে পাকিস্তানে থাকা সম্ভব হয়নি। তার সংকল্পের ভিতটা টলে গেছে। রামকেশব যখন দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, হেমনাথ কি আর ভালো আছেন? উৎকণ্ঠায় বুকের গভীর তলদেশ পর্যন্ত কেঁপে যায় বিনয়ের। নিত্যদাসের হাত দিয়ে হেমনাথকে দ্বিতীয় যে চিঠিখানা বিনয় পাঠিয়েছিল, এখনও তার জবাব আসেনি। হঠাৎ মনে পড়ল, চিঠিটা নিয়ে যাবার পর লোকটাকে আর দেখা যায়নি। হেমনাথের জন্য অসীম শঙ্কায় শ্বাস আটকে আসতে থাকে। তারই ভেতর বিনয়ের মনে হয়, কবে পাকিস্তান থেকে হেমনাথের উত্তর আসবে তার ঠিক ঠিকানা নেই। ঝুমাদের বাড়ি এসে একরকম ভালোই হয়েছে। রামকেশবের মুখ থেকে হেমনাথদের এখনকার খবরটা জানা যাবে। বারান্দার আর এক মাথায় শেষ ঘরখানায় বিনয়কে নিয়ে এলো ঝুমা। স্মৃতিরেখা শিশিরের শোবার ঘরের মতন এটাও সেকেলে আসবাবে বোঝাই। ঘরের মাঝখানে খাটের ওপর শুয়েছিলেন রামকেশব। অন্যদিকে দেওয়ালের ধার ঘেঁষে কাঠের সিংহাসনে ৩৩ কোটি দেবদেবীর মূর্তি, কোনোটা তামার, কোনোটা পাথরের, কোনোটা রূপোর। রামকেশবের স্ত্রী পশমের আসনে বসে পুজোর আয়োজন করছিলেন। ওই সিংহাসন আর দেবদেবীদের রাজদিয়ায় রামকেশবের বাড়িতে বহুবার দেখেছে বিনয়। দেশ থেকে আর কিছু আনতে পেরেছেন কিনা কে জানে, কিন্তু ঠাকুর দেবতাকে ফেলে আসেননি। ঝুমা হৈ হৈ করতে করতে ঘরে ঢুকেছে। দাদু, ঠাম্মু, দেখো তোমাদের দেশের লোককে ধরে আনলাম। খাটের উপর ধর্মর করে উঠে বসলেন রামকেশব। পরনে ধুতি এবং ফতুয়ার উপর মোটা একটা ফুলহাতা সোয়েটার। হেমনাথের কাছাকাছি বয়স, হয়তো ২-৪ বছরের ছোটই হবেন, কিন্তু এর মধ্যেই ভীষণ বুড়িয়ে গেছেন। মুখ শীর্ণ, চোখ ঘোলাটে, চুল উঠে উঠে মাথা প্রায় ফাঁকা। যা কয়েক গাছা আছে সেগুলোর রঙও পাঁশুটে। মাথায় বালিশের পাশে বিঘতখানেক লম্বা চশমার খাপ ছিল, সেটা খুলে নিকেলের গোলাকার বাইফোকাল চশমা বার করে পরে নিলেন রামকেশব। বিনয়কে দেখে বৃদ্ধ খুশি হলেন, বেশ অবাকও হলেন। বললেন, আরে বিনু না? কলকাতায় পা দিতে না দিতেই তোমার সঙ্গে দেখা হয়ে গেল। আসো আসো, বসো বসো। বিনয় এগিয়ে গিয়ে রামকেশবকে প্রণাম করল। এদিকে দেবদেবীর আরাধনা স্থগিত রেখে ঘুরে বসেছেন রামকেশবের স্ত্রী। তার পাও ছুতে যাচ্ছিল বিনয়, কিন্তু বাধা পড়ল। রামকেশবের স্ত্রী হাত নেড়ে বললেন, পুজোয় বসেছি তো, এখন প্রণাম নিতে নেই। অগত্যা খাটের কোণে বসে পড়ল বিনয়। ঘরের অন্য এক ধারে দেওয়াল ঘেঁষে খান কয়েক মোড়া দাঁড় করানো রয়েছে, তারই একটা টেনে কাছে এসে বসেছিল ঝুমা। হাসি হাসি মুখে বলল, কি দাদু, কালই বিনুদার কথা বলছিলে, আজই তাকে তোমার সামনে এসে হাজির করে দিলাম। ভাবতে পেরেছিলে? না রে দিদি, ভাবতে পারিনি। কাল তার সম্বন্ধে আলোচনা হয়েছিল এই বাড়িতে। কি বলেছিলেন রামকেশব? আন্দাজ করতে চেষ্টা করল বিনয়, কিন্তু আকাশ পাতাল হাতড়ে কিছুই আঁচ করা যাচ্ছে না। বিনয় জিজ্ঞেস করল, দেশ থেকে কবে এলেন? এই তো পরশু। আপনি না বলেছিলেন কোনোদিন রাজদিয়া ছেড়ে আসবেন না? হ্যাঁ বলেছিলাম, কিন্তু প্রতিজ্ঞা পালন করা গেল না। হঠাৎ কি হলো?
তুমি থাকতে থাকতে রাজাকারদের কিছু কিছু উৎপাত হচ্ছিল। গত 10 দিনে তাদের অত্যাচার যে কত গুণ বেড়েছে ভাবতে পারবে না। রাজাকারদের দৌরাত্মের কথা হেমনাথও তার চিঠিতে লিখেছিলেন। হয়তো খানিকটা রেখে ঢেকে লিখেছিলেন যাতে বিনয়রা দুশ্চিন্তায় না থাকে, কিংবা চিঠি লেখার সময় তা অতখানি মারাত্মক হয়ে ওঠেনি। নির্যাতন কতটা লাগাম ছাড়া হয়ে উঠলে রামকেশবের মতন মানুষও দেশ ছাড়তে বাধ্য হন তা অনুমান করতে পারছে বিনয়। রামকেশব সবিস্তার আরও জানালেন। রাজাকারদের ঝঞ্ঝাট থাকলেও বাঙালি মুসলমানরা তাদের খুব একটা পাত্তা দিত না। পার্টিশনের পর ইন্ডিয়া থেকে পশ্চিমা মুসলমানরা ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এইসব বড় বড় শহরে চলে আসছিল। বছরখানেক হলো তাদের অনেকেই পূর্ব পাকিস্তানের ছোটোখাটো নগণ্য টাউন, এমনকি গ্রামের দিকেও ছড়িয়ে পড়ছে। কিছু কিছু পশ্চিমা রাজদিয়ায় আগেই এসেছিল, ক্রমশ তাদের সংখ্যা ব্যাপক হারে বেড়ে চলেছে। এরা বাঙালি মুসলমানদের সমানে খুঁচিয়ে যাচ্ছে। মুসলমানরা পাকিস্তানের মালিক, ওখানকার জমিজিরাত, বাগ বাগিচা, দালান কোঠা সমস্ত কিছু মুসলমানের। অন্য কারোর নতুন এই রাষ্ট্রে থাকার অধিকার নেই। তারা তাদের ইন্ডিয়ায় চলে যাক। ক্রমাগত উস্কানিতে বেশ কিছু বাঙালি মুসলমান আর আগের মতো নম্র শান্ত নেই, ভীষণ বদলে যাচ্ছে। লোকগুলো এখন রূঢ়, উদ্ধত, তাদের ব্যবহারও কর্কশ, চোখের দৃষ্টিতে উগ্রতা। পুরুষানুক্রমে তারা যে পাশাপাশি বাস করে এসেছে, সুখে দুঃখে, শোকে আনন্দে, উৎসবে পরবে পরস্পরের সঙ্গে জড়িয়ে থেকেছে, তা যেন ভাবাই যায় না। নিষ্ঠুর, হৃদয়হীন, অপরিচিত এক হিংস্র বাহিনী চারপাশে ঘুরে বেড়াচ্ছে। বিনয়ের মনে পড়ে এই পশ্চিমা মুসলমানদের কথাও হেমনাথের চিঠিতে ছিল। তারা রাজদিয়ায় বিষ ছড়াচ্ছে। রামকেশব বলতে লাগলেন, রোজ 5টা 10টা করে হুমকি দিয়ে বেনামা চিঠি আসে। এক কাপড়ে ইন্ডিয়ায় চলে যাও, রাত্রিরে বাড়িতে বৃষ্টির মতন ঢিল পড়ে, রাস্তা দিয়ে ওরা শাসিয়ে যায়। 7 দিন সময় দিলাম, তার ভেতর দেশ না ছাড়লে জ্যান্ত পুড়িয়ে মারা হবে। এরপর আর রাজদিয়ায় থাকতে সাহস হলো না। বিনয় কিছু বলে না, রুদ্ধশ্বাসে তাকিয়ে থাকে। রামকেশব জিজ্ঞেস করলেন, রাজদিয়ার নিত্যদাসের কথা মনে আছে? হ্যাঁ, থাকবে না কেন? কলকাতায় তো 2-3 বার তার সঙ্গেও দেখা হয়েছে। খুব ধূর্ত, করিতকর্মা, পোস্ট অফিসের ওপর ভরসা নেই। ওই ডিপার্টমেন্টটা প্রায় নিষ্কর্মা হয়ে গেছে। কিন্তু নিত্যদাসের লোক পাকিস্তানের চিঠি ইন্ডিয়ায় নিয়ে যায়, ইন্ডিয়ার চিঠি পাকিস্তানে পৌঁছে দেয়। হ্যাঁ জানি তো, নিত্যদাসের হাত খুব লম্বা। আমার কপাল ভালো, শাসানি চলছে যখন, নিত্যর লোকটা হঠাৎ রাজদিয়ায় গিয়ে হাজির। তার হাতেই শিশিরকে চিঠি পাঠালাম, আমাকে যেন ইন্ডিয়ায় নিয়ে যাবার বন্দোবস্ত করে। রামকেশব জানালেন, কলকাতায় শিশির যখন হিন্দু হস্টেলে থেকে প্রেসিডেন্সি কলেজে পড়তেন, তখন তার সহপাঠী ছিলেন তোফায়েল আহমেদ, অসাধারণ ছাত্র। দুজনের ছিল গভীর বন্ধুত্ব। গ্র্যাজুয়েশনের পর পুলিশ ডিপার্টমেন্টের পরীক্ষা দিয়ে অফিসার হয়ে যান তোফায়েল, আর ইংরেজিতে MA করে খাস ব্রিটিশ কোম্পানি ম্যাকিনন অ্যান্ড ম্যাকেনজিতে বড় চাকরি পান শিশির। দুজনের কাজের জায়গা আলাদা, কিন্তু সম্পর্কটা আগের মতোই নিবিড় থেকে গেছে। তোফায়েলরা খাস পশ্চিমবঙ্গের মানুষ, বর্ধমান ডিস্ট্রিক্টে ওদের আদি বাড়ি। কিন্তু দেশভাগের পর এখানকার জমিজমা বাড়িঘর বেচে অপশন নিয়ে সপরিবারে ঢাকায় চলে যান। ওয়েস্ট বেঙ্গলে কম্পিটিশন অনেক বেশি, তীব্র প্রতিদ্বন্দ্বিতা। তুলনায় নতুন রাষ্ট্র পাকিস্তানে সুযোগ সুবিধা প্রচুর, সেখানে খোলা মাঠ। প্রমোশন পেয়ে খুব তাড়াতাড়ি তরতর করে অনেক ওপরে ওঠা যায়। ঢাকায় চলে যাবার পরও 2 বন্ধুর মধ্যে যোগাযোগটা রয়েছে, চিঠিপত্রে নয়, টেলিফোনে। 2 দেশের ভেতর ওই যন্ত্রটা এখনও চালু আছে। রামকেশবের চিঠি পেয়ে আতঙ্কগ্রস্ত শিশির তোফায়েলকে ফোন করেন। তোফায়েল এখন ঢাকার পুলিশ কমিশনার। তিনি নিরাপত্তার সব রকম বন্দোবস্ত করে রামকেশব এবং তার স্ত্রীকে ঢাকায় নিয়ে যান। সেখান থেকে পাকিস্তান এয়ারলাইন্সের প্লেনে কলকাতায় পাঠিয়ে দেন। রাজদিয়ার বাড়িতে তালা লাগিয়ে পার্থিব যাবতীয় সম্পত্তি ফেলে
শুধু দেবদেবীর মূর্তি আর তাদের সিংহাসনটা নিয়ে সীমান্তের এপারে চলে আসতে পেরেছেন রামকেশবরা। এক নাগাড়ে বলতে বলতে হাঁপিয়ে গিয়েছিলেন রামকেশব। একটু থামলেন, জোরে জোরে বার কয়েক শ্বাস টেনে ফের শুরু করলেন। ইসমাইল দফাদারকে মনে পড়ে? হ্যাঁ, পড়বে না কেন? রাজদিয়ায় থাকতে বছর বছর আপনাদের চকের জমি ওকে ভাগ চাষ করতে দিতেন। 3 পুরুষ ধরে চাষ করে আসছিল। দেশভাগের আগে মাথা তুলে কথা বলতো না। দেখা হলেই কথায় কথায় সেলাম আর আদাব, চোখ সবসময় মাটিতে। অনেকবার বললে তবে বারান্দায় উঠে জড়সড় হয়ে বসত। পাকিস্তান হবার পরও কিছুদিন আগের মতো ছিল, কিন্তু ইদানিং এই রাজাকার আর পশ্চিমা মুসলমানরা তার মাথায় 1000টা কুবুদ্ধি ঢুকিয়ে দিয়েছে। রাতারাতি ভোল পাল্টে গেছে ইসমাইলের। কিছুদিন হলো বাড়িতে এসে সে আর উঠোনে দাঁড়িয়ে থাকতো না, সোজা বসার ঘরে ঢুকে চেয়ারে বসে পড়ত। আগের মতো নরম তরমও নেই, এখন মেজাজ অনেক চড়া, কথাবার্তা রোখাচোখা। আমি যদি কিছু বলি আর সেটা যদি তার পছন্দ না হয়, মুখের ওপর তার কি চোটপাট। রামকেশব আরও জানালেন, মাঝে মাঝে এই 2 জোয়ান ছেলেকে নিয়ে হাজির হচ্ছিল ইসমাইল। আগে পরতো সস্তা লুঙ্গি আর নিমা, খালি পা। পাকিস্তান হবার কিছুদিন পর থেকেই ধরেছে ধপধপে পাজামার ফুল শার্ট, পায়ে পাম্প শু। চুল থাকতো রুখাসুখা, 7 জন্মে তেলের সঙ্গে সম্পর্ক ছিল না। মুখ ভর্তি কাঁচা পাকা দাড়ি, এখন তার মুখ পরিষ্কার কামানো। মাথা থেকে ভুরভুর করে ফুলেল তেলের সুবাস বেরোয়। প্রথম প্রথম ছেলেদের সঙ্গে করে একতলায় বসত ইসমাইল, বলতো, পাকিস্তান হইয়া গেছে, অহন আমরা সমান সমান, আপনে গো নিচে আর নাই। আপনে গো রান্ধনি রে, আমাগো লইগা চা বানাইতে কন, এর লগে লাড্ডু মোয়া উপরাও দিতে কইয়েন। এইভাবেই চলছিল। তারপর হঠাৎ দিন কয়েক আগে ইসমাইলরা সোজা দোতলায় একেবারে শোবার ঘরে এসে খাটের ওপর বসল। বাধা দেবার সাহস হলো না। ইসমাইলরা চা, চিনে ভাজা, তিল কদমা খেয়ে বলল, মজুমদার মশাই, একখান কথা মন দিয়া হুনেন। মেলা বৎসর আপনাকে জমিন শস্যি, ধান পাট বেইসা আপনারে লাল হইয়া গেছেন, আমাকে কপালে হুদা ঠন ঠনা ঠন। এইবার জমিনের আধা আধি রেজিস্ট্রারি কইরা আমাগো নামে লেখা দেন। যারা শোয়ার ঘরে উঠে এসেছে তাদের লম্বা ঠ্যাং ভবিষ্যতে আরও কত দূর পর্যন্ত যাবে কে জানে। সেদিনই বুঝলাম বিনু, দেশে আর থাকা যাবে না। ভাগ্যই বলবো এর 2 দিন পর নিত্যদাসের লোক গিয়ে হাজির। তারপর কিভাবে কলকাতায় এসেছি তা তো শুনলে। বিনয় জানে পাকিস্তানে এখন 3টে টার্গেট: যুবতী নারী, জমি জমা আর সমাজের উঁচু স্তরের মানুষের আত্মসম্মানবোধ। এই 3 জায়গায় আক্রমণ হানতে পারলে পাকিস্তান ফাঁকা হয়ে যাবে। সে জিজ্ঞেস করে, রাজদিয়ার বাড়ি আর জমির কি ব্যবস্থা করে এসেছেন? বাড়িতে তো তালা লাগিয়ে এসেছি, জমি যেমন ছিল তেমনই পড়ে আছে। তোফাইলকে সব জানিয়েছি, সে তো ঢাকায় থাকে, ভীষণই ব্যস্ত মানুষ, প্রচুর দায়িত্ব। অত দূর থেকে রাজদিয়ায় আমার প্রপার্টির খবর রাখা তার পক্ষে কি সম্ভব? অবশ্য বলেছে চেষ্টা করবে। তবে কি? একটাই আশার আলো, নিত্যদাস তার লোক মারফত খবর পাঠিয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে যে মুসলমানেরা পাকিস্তানে চলে যাচ্ছে তাদের কারোর জমি জায়গার সঙ্গে আমাদের প্রপার্টি এক্সচেঞ্জ করিয়ে দেবে। 2-1 দিনের মধ্যে সে এ বাড়িতে আমার সঙ্গে দেখা করতে আসবে। তখন তার সঙ্গে এ নিয়ে কথা হবে, তারপর দেখা যাক। চকিতে বিনয়ের মনে পড়ল, নিত্যদাস হেমনাথের জমিবাড়ি এক্সচেঞ্জের ব্যাপারেও কোনো এক শাহজাহান সাহেবের সঙ্গে কথা পাকা করে রেখেছে। প্রথম চিঠিতে হেমনাথ জানিয়েছেন দেশ ছেড়ে আসবেন না, কিন্তু রামকেশব যা জানালেন তাতে হাড়ের ভেতর পর্যন্ত হিম হয়ে যাবার জোগাড়।
দিনকে দিন রাজদিয়ায় আতঙ্ক মাত্রা ছাড়া হয়ে উঠেছে। একদণ্ড হেমনাথের আর সেখানে থাকা উচিত নয়। বিনয় ব্যাকুল সুরে বলল, আসার সময় আমার দাদুর সঙ্গে দেখা হয়েছিল। চিরদিনের মতন রাজদিয়া ছেড়ে চলে আসবো আর হেম দাদার সঙ্গে দেখা করব না, তাই কখনো হয়? তাকে কত বোঝালাম পাকিস্তানে থাকতে পারবেন না, তোফায়েল আমাদের ঢাকায় নিয়ে কলকাতার প্লেনে তুলে দেবে। বউ ঠাকুরুন আর শিবানী দিদিকে নিয়ে আমাদের সঙ্গে চলুন, এই সুযোগ আর জীবনে আসবে না। কিন্তু কে কার কথা শোনে? গাঢ় একেবারে শক্ত করে রইল হেমদাদা। কলকাতার খবরের কাগজে কি এই খবরটা বেরিয়েছে? কোন খবর? উর্দুকে পাকিস্তানের স্টেট ল্যাঙ্গুয়েজ করা হচ্ছে। এই নিয়ে তো ইস্ট বেঙ্গলে কিছু কিছু গণ্ডগোলও শুরু হয়েছে। বাঙালিরা ওয়েস্ট পাকিস্তানের সিন্ধি আর পাঞ্জাবি মুসলমানদের চেয়ে সংখ্যায় অনেক বেশি। তাদের একটা সেকশন চায় যে বাংলাকেই রাষ্ট্রভাষা করতে হবে। হ্যাঁ, বেরিয়েছে তো। যারা ভাষা ভাষা করে হইচই বাঁধিয়েছে তারা আর কজন? ইস্ট পাকিস্তানের টোটাল পপুলেশনের এই 1% নয়। কিন্তু এতেই হেমদাদার কি উৎসাহ, একেবারে নেচে উঠেছে। স্বপ্ন দেখছে ইস্ট পাকিস্তানে খুব শিগগিরই নতুন করে বাঙালি জাতীয়তাবাদের জন্ম হবে। কিন্তু এখন যে তাণ্ডব চলছে, কিছুদিনের মধ্যে তার লেশ মাত্র থাকবে না। বিনয়কে কিছুদিন আগে হেমনাথ যে চিঠি লিখেছিলেন তাতেও এই কথাগুলো ছিল। সে উন্মুখ হয়ে রামকেশবের দিকে তাকিয়ে থাকে। ওদিকে রামকেশব থামেননি। টু নেশন থিওরির ওপর যে দেশে সৃষ্টি, সেখানে জন্মাবে বেঙ্গলি ন্যাশনালিজম। সোনার পাথর বাটি বিনু, হেমদাদার কোনো কালেই বাস্তব বোধ নেই। স্মৃতিরেখা ঘরে ঢুকলেন। এর ভেতর তার স্নান হয়ে গেছে। পরনে নকশাপাড় ধবধবে টাঙ্গাইল শাড়ি, ভেজা চুল আঁচড়াবার পর পিঠময় ছড়ানো, কপালে সিঁদুরের বড় টিপ, সিঁথির মাঝামাঝি পর্যন্ত ঘোমটা, যেন অলৌকিক এক দেবী প্রতিমা। তার এক হাতে চীনামাটির বড় প্লেটে নোলেন গুড়ের প্রচুর তালশাঁস, সন্দেশ আর কাঁচা গোল্লা, অন্য হাতে জল ভর্তি কাচের গেলাস। ঝুমাকে বললেন, একটা সাইড টেবিল এনে বিনুর কাছে রাখতো। ঝুমা ব্যস্ত পায়ে উঠে গিয়ে ঘরের কোণ থেকে টেবিল নিয়ে এলো। স্মৃতিরেখা প্লেট আর গেলাস তার উপর রাখলেন। বিনয়কে বললেন, এই নাও বাবা, খাও। এখন আমার কিছু খেতে ইচ্ছে করছে না। প্রথম দিন এলে একটু কিছু মুখে না দিলে আমাদের ভীষণ খারাপ লাগবে বাবা। ঝুমা এবং রামকেশবের স্ত্রীও খাওয়ার জন্য প্রায় জোরাজুরি করতে লাগলেন। আপত্তি করে রেহাই পাওয়া যাবে না। নীরবে চামচে করে একটা মিষ্টি তুলতে যাচ্ছিল বিনয়। রামকেশব হঠাৎ বললেন, কলকাতায় এসে একটা খবর পেলাম। বৌমা আর শিশির বলছিল ঝিনুক নাকি নিখোঁজ হয়ে গেছে। কত কষ্ট করে তোমরা ইন্ডিয়া থেকে তাকে নিয়ে এলে এখানে। তার ওসব কথা থাক না বাবা, এখন বিনু খাক আগে। কিন্তু কিছুই যেন শুনতে পাচ্ছিলেন না রামকেশব। নিজের ঝোঁকেই বলে যাচ্ছিলেন, এ একরকম ভালোই হয়েছে বিনু। ওই মেয়েকে নিয়ে তুমি কি বা করতে? সারা জীবন গলায় কাঁটার মতো বিঁধে থাকতো। না পারতে তাকে ফেলতে, না পারতে তাকে। সব বুড়ো বুড়ি একই ছাঁচে ঢালাই, একই সংস্কারের বেড়াজালে বন্দি। হেমনলিনী, অবনীমোহন, রামকেশব। বিনয়ের মনে হলো একটা তপ্ত লোহার ফলা তার মস্তিষ্কে আমূল বিঁধে যাচ্ছে। কদিনে ঝিনুকের জন্য যাতনার তীব্রতা খানিকটা কমে এসেছিল। রামকেশব পুরনো ক্ষতটাকে খোঁচা দিয়ে ফের রক্তাক্ত করে তুলেছেন। হাতের চামচটা প্লেটে নামিয়ে রেখে তড়িৎস্পৃষ্টের মতন খাট থেকে নেমে পড়ে বিনয়। সোজা দরজার দিকে এগিয়ে যায়। ঘরের অন্য সবাই চমকে ওঠে। রামকেশব বললেন, কি হলো বিনু, কোথায় যাচ্ছ? বিনু বাবা, যেও না, যেও না। বিনুদা, বিনুদা। ওদিকে বিনয় কিছুই শুনতে পাচ্ছে না, কিছুই দেখতে পাচ্ছে না। একেবারে অন্ধ আর বধির।
উদ্ভ্রান্তের মতন সামনে বারান্দা পেরিয়ে সিঁড়ি ভাঙতে ভাঙতে নিচে নেমে একেবারে রাস্তায়। ঝুমাও পেছন পেছন চলে এসেছিল, কিন্তু বিনয়কে ধরা গেল না। সে ততক্ষণে রমাকান্ত চ্যাটার্জি লেনের শেষ মাথায় চলে গেছে। ঝুমা আর এগোয় না, গেটের কাছে পাংশু মুখে দাঁড়িয়ে থাকে। এই কিছুক্ষণ আগে অদ্ভুত ঘোরের মধ্যে ঝুমার সঙ্গে তাদের বাড়ি চলে এসেছিল বিনয়। সেই কুহক উধাও। কৈশোর থেকে তাকে ঘিরে দুই নারীর কি যে তীব্র টানা পড়েন। ঝুমাকে দেখলে তার শরীরে শিহরণ জাগে, তপ্ত হয়ে ওঠে শ্বাসবায়ু। সবই ঠিক, ঝিনুক নিখোঁজ হয়ে গেছে সেটাও ঠিক, আর কখনো তার সঙ্গে দেখা হবে কিনা কে জানে। তবু বিনয় এই মুহূর্তে ফের অনুভব করে মেয়েটা সহস্র পাকে এখনও জড়িয়ে আছে। সেই পাকগুলো এত তাড়াতাড়ি ছিঁড়ে ফেলা অসম্ভব। কর্নওয়ালিস স্ট্রিটে এসে স্প্ল্যানেডের ট্রামে উঠে পড়ল বিনয়। এতক্ষণে এই রুটে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। ঝুমাদের বাড়ি থেকে ফেরার পর 3টে দিন কেটে গেল। এর মধ্যে রোজ সকালের দিকে একবারই মোটে হিরণের সঙ্গে বাজারে গেছে বিনয়। বাকি দিনটা বাড়ি থেকে আর বেরোয়নি। সেদিন রামকেশব ঝিনুক সম্পর্কে নিষ্ঠুর একটা মন্তব্য করে যে কষ্ট দিয়েছেন, তার রেশ এখনও সে পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। দোতলার কোণের দিকের একটা ঘর বিনয়ের জন্য চমৎকার সাজিয়ে গুছিয়ে দিয়েছে সুধা। এই কদিন সারাক্ষণ সেখানে শুয়ে বসেই কাটিয়েছে। অফিস জয়েন করতে এখনও কিছুদিন বাকি। অলস মন্থর ভারাক্রান্ত সময় আর কাটতে চায় না। তার উপর ঝিনুকের জন্য ক্লেশ তো রয়েছেই। ঘরের জানালা দিয়ে সোজাসুজি ট্রাম রাস্তা চোখে পড়ে। সেখানে রকমারি দৃশ্য, ধাবমান যানবাহন, মানুষজনের যাতায়াত, কত রকম আওয়াজ ভেসে আসে ওখান থেকে। সুধাদের এই জাফরশাহ রোডে 2-4টে ফেরিওয়ালিও ঢুকে পড়ে। কেউ টেনে টেনে হাঁকে খগরাই বাসন চাই, কেউ হাঁকে চীনা সিঁদুর তরল আলতা, কেউ হাঁকে পাউরুটি বিস্কুট। চড়া রঙের জমকালো শাড়ি পরা, কপালে উল্কি আঁকা পশ্চিমা মধ্য 30-এর যুবতী ফেরিওয়ালিরা কোমরে ঢেউ তুলে মরাল গমনে চলতে চলতে মিষ্টি সুরেলা গলায় হেঁকে যায়, বেলোয়ারি চুড়ি লিবে গো, কেউ হাঁক পারে ঘুরতে লিবে, গুল লিবে। অন্যমনস্কের মতন রাস্তার নানা রকম আওয়াজ শুনতে শুনতে আর দৃশ্যাবলী দেখতে দেখতে দিনগুলো কাটিয়ে দিয়েছে বিনয়। সুধা মাঝে মাঝে এসে তাড়া দিয়েছে, কিরে সারাদিন ঘরে আটকে আছিস, যা না একটু ঘুরে টুরে আয়, ভালো লাগবে। ঝুমাদের বাড়ি গিয়ে সেদিন যা যা ঘটেছিল, রামকেশব ঝিনুক সম্পর্কে কী মন্তব্য করেছেন, সবই সুধা হিরণকে জানিয়েছে বিনয়। রামকেশবের ওপর ক্ষোভে রাগে ফেটে পড়েছিল এই দুজনে। সুধা জানে ঝিনুকের জন্য নতুন করে মন খারাপ হয়ে আছে বিনয়ের। হৃদয়হীন বৃদ্ধটি খুঁচিয়ে খুঁচিয়ে তার বুকের ভেতরকার ক্ষতস্থানটি রক্তাক্ত করে দিয়েছেন। ছোটদি যে তাকে হাসি খুশি দেখতে চায় বিনয় তা জানে, কিন্তু বাড়ির বাইরে কোথায় যাবে সে? এই সুবিশাল শহরে তার চেনা জানা মানুষ আর কটা? খুবই সামান্য। আত্মীয় পরিজন অবশ্য আছে। সুনীতিদের বাড়িতে যাবার প্রশ্ন নেই, সেখানে হেমনলিনী রয়েছেন। ঝুমাদের বাড়ি যাবার কথা ভাবাই যায় না, সেখানে রামকেশব আছেন। বিমল গাঙ্গুলিদের বাড়ি গিয়ে প্রথম দিনই যা দেখে এসেছে, তাতে দ্বিতীয়বার সেখানে যেতে মন সায় দেয় না। মন খারাপটা আরও বহুগুণ বেড়ে যাবে। এই 3 দিনে অবশ্য অন্য একটা ব্যাপার ঘটেছে। শওকত আলী খান এই বাড়িতে লোক পাঠিয়েছিলেন, তিনি অধৈর্য হয়ে উঠেছেন। হিরণদের রাজদিয়ার প্রপার্টির সঙ্গে তাদের বাড়ি খান মঞ্জিল এক্সচেঞ্জ করে যত তাড়াতাড়ি সম্ভব ইস্ট পাকিস্তানে চলে যেতে চান। 2 সপ্তাহ সময় দিয়ে গেছে তার লোক। এর ভেতর হিরণ যদি এক্সচেঞ্জের বন্দোবস্ত না করে, শওকত সাহেবের হাতে অনেক খদ্দের আছে। পাকিস্তান থেকে হাজারে হাজারে মানুষ এপারে চলে এসছে। তাদের কারোর সম্পত্তির সঙ্গে তিনি বাড়ি পাল্টাপাল্টি করে চলে যাবেন। এক্সচেঞ্জের পর মুসলমানদের বাড়িতে গিয়ে থাকতে ভীষণ আপত্তি ছিল সুধা আর হিরণের জেঠিমার। সুধাকে অতি কষ্টে রাজি করানো হয়েছে। সে বুঝেছে এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করলে পরে আফসোসের অন্ত থাকবে না। হিরণের জেঠিমা এলে তাকেও বোঝানো হবে। আশা করা যায় শেষ পর্যন্ত তিনিও গোঁ ধরে থাকবেন না। শওকত আলীর লোকটির সঙ্গে কথা বলার পর হিরণ আর এক মুহূর্ত দেরি করেনি। তক্ষুনি পাটনায় দারিক দত্তকে টেলিগ্রাম করে দিয়েছে তিনি যেন অবিলম্বে কলকাতায় চলে আসেন। আজ বৃহস্পতিবার।
9টা বাজতে না বাজতেই হিরণ অফিসে চলে গেছে। উমা রান্নাঘরে খুটখাট করে কী সব করছে। হিরণ অফিসে বেরিয়ে গেলেই স্নান সেরে নেয় সুধা। এখন সে বাথরুমে। বিনয় তার ঘরে শুয়ে শুয়ে আজকের খবরের কাগজটা পড়ছিল। ওধারে সুধাদের চানঘর থেকে ছড়ছড় করে কলের জল পড়ার শব্দ আসছে। এছাড়া বাড়িটা প্রায় নিঝুম। আচমকা বাইরে থেকে যুগলের হাঁক ভেসে আসে। ছোটো দিদি, ও ছোটো দিদি, আমি আইয়া গেছি, উমারে সদর দুয়ার খুলতে কন। নিচু গলায় সে কথা বলতে পারে না। যখনই আসে চারিদিকে উচ্চকিত করে ডাকাডাকি করে। উমা বোধহয় শুনতেই পেয়েছিল, যাই বলে সে তড়িৎ পায়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। সেই যে ঝিনুকের খোঁজে সেদিন যুগলের সঙ্গে শিয়ালদা স্টেশনে গিয়েছিল, তারপর আর তার কথা খেয়াল ছিল না বিনয়ের। রামকেশব তাকে আমূল দুমড়ে মুচড়ে দিয়েছিলেন। কাগজটা একপাশে রেখে বিছানা থেকে নেমে পড়ল সে। ঘর থেকে বেরিয়ে বাইরের প্যাসেজে আসতেই চোখে পড়ল সিঁড়ি বেয়ে উমার পিছন পিছন উপরে উঠে আসছে যুগল। বিনয়কে দেখে হাসি মুখে বলল, হাসপাতাল থেকে পায়ের পট্টি পাল্টাইয়া আইলাম। ডাক্তারবাবু কইছে আর 2 বৃহস্পতিবার পর পট্টি বাঁধতে লাগবো না, ঘাওখান পুরা সাইরা যাইব। বিনয় কিছু বলল না। অল্প হেসে যুগলকে সঙ্গে করে বাইরের ঘরে এসে একটা চেয়ারে বসল। প্রাক্তন মনিবের নাতি নাতনিদের সামনে চেয়ারে বসে না যুগল। আগের মতোই সে মেঝেতে বসে পড়ল। বিনয় লক্ষ্য করল যুগল ভালোই পা মুড়তে পারছে। কিছুদিন আগের কষ্টটা নেই বললেই হয়। যুগল বলল, চিল্লাইয়া সাইড দিক ফাইরা ফেলাইলাম, আমার গলা শুনলেই তো ছোটো দিদি লৌড়াইয়া আহে, তেনি কি বাড়িত নাই? যুগলকে দেখলে বিনয় খুব খুশি হয়। ওর মধ্যে এমন একটা আপন করা ভাব আছে যাতে ওকে ভালো না লেগে পারা যায় না। বিনয় জানায় সুধা বাথরুমে আছে। যুগলের ডাক নিশ্চয়ই তার কানে গেছে। চান হলেই এই ঘরে চলে আসবে। হ্যাঁ কন, এই বাড়িতে আইয়া ছোটো দিদিটা না দেখলে মন খারাপ হইয়া যায়। ও ছোটবাবু, জিনুক বইনের কিছু খবর পাইলেন? না। এর ভিতরে থানায় গেছিলেন? না, কদিন যাওয়া হয়নি। খবর থাকলে তো পুলিশ থেকে জানিয়ে দিত। ছোটদির বাড়ির ঠিকানা থানায় দেওয়া আছে। বিষাদ মাখা মুখে চুপচাপ বসে থাকে যুগল। এই নিরক্ষর যুবকটি চূড়ান্ত আশাবাদী। তার ধারণা ছিল নিশ্চয় ঝিনুককে এই বিশাল মহানগরের জনারণ্যের ভিতর থেকে খুঁজে বার করা যাবে। বিনয়ের সঙ্গে দেখা হলে কতভাবেই না সে সাহস জুগিয়েছে, কিন্তু আজ মনে হলো তার বিশ্বাস এবং আশার ভিতটা যেন নড়বড়ে হয়ে গেছে। যুগল বলল, মুকুন্দপুরে আমাগো রাইজদার মেলা মানুষ আছে। হেরা নানান কামকাইজে রোজই কলকাতা আহে। তাগো কইয়া রাখছি জনুক বইনরা দেখলে যেন মুকুন্দপুরে লইয়া যায়, কিন্তু কেউ হেরে দেখে নাই। আমিও যে কলকাতায় আহি 2 চোখ মেললা হেরে বিশ্রাই, কত মানুষ দেখি, খালি জিনুক বইনই বাদ। কি যে হইব। তার বুক তোলপাড় করে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। ঝিনুককে যে পাওয়া যাবেই এমন কথা তার মুখ থেকে আজ আর বেরুল না। ঝুমাদের বাড়ি থেকে আসার পর 3টে দিন মন ভারাক্রান্ত হয়ে আছে বিনয়ের। ঝিনুকের জন্য মানসিক চাপ আর সে নিতে পারছে না, তাই সে একেবারে অন্য প্রসঙ্গে চলে গেল। তা তোমাদের মুকুন্দপুরের খবর কি? এই ব্যাপারেই আইজ আপনার লগে মেলা কথা আছে। ঠিক আছে, বলো। বিলের কিনারে আলিশান জঙ্গলের কিছুটা কাইটা আমরা কুলনি বহাইছি। হ্যাঁ তো আপনার দেয় খাই আইসেন। হ্যাঁ। হ্যার পরেও 3 ডবল জঙ্গল রইছে, সাপ খোপ শুয়োর বাগডাসার বাস। 4 দিন হইল আরও জঙ্গল আমরা সাফা করতে শুরু করছি। বিনয়ের মনে পড়ল যুগলের একমাত্র স্বপ্ন এবং সংকল্প মুকুন্দপুরের অবশিষ্ট বনভূমি নির্মূল করে কলোনির বিস্তার ঘটাবে। ভাটির দেশ এবং রাজদিয়া অঞ্চলের মানুষজন খুঁজে খুঁজে এনে পূর্ব বাংলাকে সীমান্তের এপারে নতুন করে নির্মাণ করবে। বিনয় জিজ্ঞেস করল, তা হঠাৎ বাকি জঙ্গলটা কাটছো কেন? কলোনিতে লোকজন কি বেড়েছে? মেলা মেলা। যুগল জানায়, রাজদিয়া, ডাকাইতাপাড়া, গিরিগুঞ্জ, সুজনগুঞ্জ ইত্যাদি এলাকার যেসব শরণার্থী কলকাতায় চলে এসেছিল, মুকুন্দপুর কলোনির খবর পেয়ে তারা দলে দলে হাজির হচ্ছে। কম করে 50-60 ঘর তো হবেই। কলোনিতে আগে এসে যারা থিতু হয়ে বসেছে তাদের বাড়িঘর তো আর রাজপ্রাসাদ নয় যে এত লোকজনকে ভাগাভাগি করে নিয়ে জায়গা দেখবে। ফলে ওই উদ্বাস্তুরা খোলা আকাশের তলায় পড়ে আছে। দিনের বেলা একরকম কেটে যায়, কিন্তু হিম ঋতুর রাতগুলো অসহ্য।
খুব তাড়াতাড়ি ঘর তুলতে না পারলে বউ বাচ্চা কাচ্চা নিয়ে শীতেই ওরা শেষ হয়ে যাবে। তাই জঙ্গলের যে অংশটা এখনও টিকে আছে তা কেটে না ফেললে উপায় নেই। যুগল বলতে লাগলো, ভোরে সূর্য উঠনের লগে লগে কুলনির পুরুষ মানুষগুলান জঙ্গলে গিয়া সান্ধে যতক্ষণ রইত থাহে উড়াল আর দাও দিয়া বড় বড় গাছ আর ছোটো ছোটো ঝোপ কাটন চলে। এর ভিতরে অনেকখানি জায়গা সাফা কইরা ফেলান হইছে। চকিতের জন্য বিনয়ের মনে হলো, যেভাবে হাজারে হাজারে মানুষ পাকিস্তান থেকে চলে আসছে, পশ্চিমবাংলার কোথাও আর বন জঙ্গল আর জলাভূমি অবশিষ্ট থাকবে না। জলা বুঝিয়ে বন কেটে গড়ে উঠবে উদ্বাস্তুদের বাসস্থান, ছিন্নমূল মানুষদের জন্য কলোনির পর কলোনি। যুগল জিজ্ঞেস করে, আইজ আপনার কোনো জরুরি কাম আছে? না, কেন? তাই আমার লাগে মুকুন্দপুরে লন। মুকুন্দপুরে যাব কেন? যুগল জানালো, এর আগে বিনয় যখন মুকুন্দপুরে গিয়েছিল তখনই ঠিক করা হয়েছে কলোনির পাশের জঙ্গল সাফা হলে তাকে 7 কাঠা জমি দেওয়া হবে। মুকুন্দপুর বাস্তুহারা কল্যাণ সমিতির সেক্রেটারি হরনাথ কুণ্ডু পাকা খাতায় তাও লিখে রেখেছিল। এখন জমি বেরিয়েছে, বিনয় গিয়ে যে জায়গা পছন্দ করবে সেটাই তাকে দেওয়া হবে। যুগল তো বটেই, মুকুন্দপুরবাসীদের স্বনির্বন্ধ আর্জি হেমকর্তার নাতি কষ্ট করে একবার সেখানে গিয়ে জমি বেছে নিক। তারা বিশেষভাবে যুগলকে বলে দিয়েছে আজই যেন বিনয়কে মুকুন্দপুরে নিয়ে যায়। বিনয়ের একটু মজাই লাগলো। তার বাবা কলকাতার বাড়ি বেচে তাকে একরকম রাস্তায় নামিয়ে দিয়ে গেছেন। যদিও সুধারা আশ্রয় দিয়েছে, কিন্তু চিরকাল তো তার পক্ষে সেখানে থাকা সম্ভব নয়। এই বিশাল মহানগরে নিজের বলতে 1 ইঞ্চি জায়গাও তার নেই। আর মুকুন্দপুরের মানুষজন, বিশেষ করে যুগল, সম্পূর্ণ অনাত্মীয়। তার সঙ্গে তো রক্তের কোনো সম্পর্ক নেই। কতকাল আগে হেমনাথের বাড়িতে কামলা খাটত, সে কি না তার জন্য জমির ব্যবস্থা করতে ছুটে এসেছে। বিনয়ের বুকের ভিতরটা গভীর আবেগে তোলপাড় হয়ে যায়। যার রক্ত আজন্ম তার শিরায় শিরায় বয়ে চলেছে, সেই অবনীমোহন তার জীবনের পরিধি থেকে তাকে ঠেলে সরিয়ে দিয়েছেন। কিন্তু যুগল তাকে কত কাছে টেনে নিয়েছে। অবনীমোহনের দিক থেকে অনেক কিছু সে হারিয়েছে, কিন্তু যুগল তাকে দুহাত ভরে দিয়েছে। তার আগ্রহ, তার প্রগাঢ় ভালোবাসা, তার নিবিড় আন্তরিকতা তুচ্ছ করার মতো নয়। কোনোদিনই হয়তো মুকুন্দপুরে থাকা হবে না। তবু বিনয় বলল, তোমাদের ওই জমি আমি নেব যুগল। হাতে এখন কাজ নেই, চলো তোমার সঙ্গে মুকুন্দপুরে ঘুরে আসি। যুগলের চোখ মুখে আলোর ঝলক খেলে যায়। 2 হাত মুঠো করে শরীরটা বাঁকিয়ে ঝাঁকিয়ে খুশিতে শিশুর মতন কুটিপাটি হতে থাকে যুগল। আপনি আমাকে কাছে থাকবেন? কি আনন্দ যে হইতে আছে ছোটবাবু। খবরের কাগজে চাকরি হয়েছে। কলকাতা থেকে অত দূরে বাড়িঘর বানিয়ে বসবাস করা প্রায় অসম্ভব, কিন্তু সে কথা বলা গেল না। তাতে যুগল দুঃখ পাবে। বিনয় হাসি মুখে চুপ করে থাকে। যুগল এবার বলল, আমার আর একখান কথা আছে ছোটবাবু। বলো। আশু মাস্টারমশাইয়ের লগে আইজি একবার দেখা করতে চাই। মাঝখানে কটা দিন যা যা ঘটে গেল তাতে আশু দত্তর কথা ঘুণাক্ষরেও মনে পড়েনি বিনয়ের। অথচ শিয়ালদা স্টেশন থেকে ঈশ্বর গাঙ্গুলি স্ট্রিটে তাকে পৌঁছে দিয়ে বলে এসেছিল খুব শিগগিরই একদিন গিয়ে দেখা করবে। কথা রাখা যায়নি, ভীষণ অন্যায় হয়ে গেছে। বিনয় বলল, ঠিক আছে, তোমার সঙ্গে মুকুন্দপুরে তো যাচ্ছি, যাবার পথে আশু স্যারের ওখানে হয়ে যাব। কিন্তু কি? তুমি আশু স্যারের সঙ্গে দেখা করতে চাইছো কেন? কোনো দরকার আছে? জব্বর দরকার ছোটবাবু। বিনয় প্রথমে ভেবেছিল আশু দত্ত দেশের মানুষ। সেদিন রিফিউজি স্পেশাল থেকে সবে শিয়ালদায় নেমেছেন, ক্লান্ত বিধ্বস্ত, ভালো করে কথা বলার অবস্থায় ছিলেন না। তাই তার সঙ্গে দেখা করে হয়তো পাকিস্তানের হালচালই জানতে চায় যুগল। কিন্তু এখন মনে হচ্ছে তার অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। বিনয় জানতে চাইল, কী রকম? আপনারে কইছিলাম না মুকুন্দপুরে একখানি স্কুল বহামু, মনে আছে? হ্যাঁ, মনে আছে তো। দেশে থাকলে কোনো চিন্তা ছিল না। কত যে খাল বিল আর নদী, হ্যার লেখাচোকা নাই। তার উপর মাইলের পর মাইল চাষের জমিন, এক মাথায় খাড়াইলে আর এক মাথা দেখা যায় না। এইখানে মাছ ধরো, ধান রো, পাট রো, রবি শস্যের খন্দে কলই, সরষা, মুং মুসুর রো, জনম কাইটা চাইব। কিন্তু এইখানে জল কই? মরা মরা নদী, কয়টা খাল আর কয়টা যে বিল আছে হাতে গইন্না কন যায়। এইখানকার খাল বিলের উপর ভরসা কইরা কি বাসন যায়?
অন্য জমিনে যে কাম করুম হ্যার উপায় নাই তো, মালিকগ বান্ধা কিষান আছে। আমাগো জনম তো হাবিজাবি টানটা মানটা কইরাই কোনো রকমে কাইটা যাইব, কিন্তু আমাগো পোলা মাইয়া গো, চাকরি বাকরি ছাড়া ইন্ডিয়ায় আমাগো লাখান রিফিউজি গো গতি নাই। কিন্তু চাকরি তো মুখের কথা খসাইলে হয় না, হ্যার লইগা বিদ্যা চাই, পেটে কালির অক্ষর সান্ধাইতে হইব। হ্যাঁ তো এমনি এমনি হয় না, স্কুল বসাইতে হইব। আশু মাস্টার মশাই দেশ সাইরা আহনে আলোর একটু রেখা দেখতে পাইতাছি। তেনে যদি মুকুন্দপুরে স্কুল বহান, কুলনির পোলাপালগুলার মানুষ হইব। মুগ্ধ বিস্ময়ে যুগলের দিকে তাকিয়ে থাকে বিনয়। অক্ষয় পরিচয়হীন এই যুবকটি একসময় ছিল খুবই আলাভোলা ধরনের। খাল, বিল, নদী, মাছ, পাখি, ধানের ক্ষেত, পাটের ক্ষেত, এইসবের বাইরে অন্য কোনো দিকে নজর ছিল না। সীমান্তের এপারে এসে সে বুঝেছে লেখাপড়া ছাড়া উদ্বাস্তুদের ছেলে মেয়েদের গতি নেই। শিক্ষাই হলো আসল শক্তি, সেটা ছাড়া তারা টিকে থাকতে পারবে না, একেবারে শেষ হয়ে যাবে। যুগল এবার উৎসুক সুরে জিজ্ঞেস করে, আপনার কি মনে লয় ছোটবাবু, আশু মাস্টার মশাই কি মুকুন্দপুরে স্কুল বহাইবেন? ওর সঙ্গে একবার কথা বলে দেখো। রাজদিয়ায় তো দেখছি লেখাপড়া, স্কুল আর ছাত্র দিন রাত এই লইয়াই থাকতেন। আপনি তেনির কাছে পড়তেন, কি ভালাটাই না আপনারে বাসেন। হ্যার উপর হ্যামকর্তার নাতে আপনি যদি তেনিরে একটু বুঝাইয়া কন। ঠিক আছে, আমি ওকে বলবো, কিন্তু তারপর দেখা যাক উনি কি করেন। যেমন কইরা পারেন মাস্টার মশাইরে রাজি করাইতেই হইব ছোটবাবু। আপনি তেমন কইরা ধরলে তিনি না কইতে পারবেন না। আচ্ছা আচ্ছা, আগে তো ওনার সঙ্গে দেখা করি। সুধা ঘরে এসে ঢুকল। সবে চান সেরেছে, পরনে পাট ভাঙা শাড়ি, চুল পরিপাটি করে আঁচড়ানো, হাতে একটা ট্রেতে 3টে কাপ চা আর মিষ্টির প্লেট। 1 কাপ চা আর মিষ্টি যুগলের জন্য, বাকি 2 কাপ চা তার আর বিনয়ের। ট্রেটা টেবিলে নামিয়ে রেখে একটা বেতের সোফায় বসতে বসতে সুধা হাসি মুখে যুগলকে বলল, চানঘর থেকে তোমার গলা শুনতে পাচ্ছিলাম, নাও চা খাও। ছোটো দিদিরে কিছু কইতে হয় না, আমার পরানটা যে যখন চা চা করতে আসিল ঠিক তের পাইয়া গেছে, চা বানাইয়া নিজের হাতে লইয়া আইছে। বিনয় এবং সুধাও তাদের কাপ তুলে নিয়েছে। চায়ে চুমুক দিয়ে যুগলদের খোঁজ খবর নিতে লাগল সুধা। পাখি এবং তার ছেলেরা কেমন আছে, মুকুন্দপুরের বাসিন্দারা কে কি করছে, রাজদি অঞ্চলের আরও মানুষজন সেখানে এসেছে কিনা, ইত্যাদি ইত্যাদি। চা খাওয়া হয়ে গেলে সুধা উঠে পড়ল। এক্ষুনি ধোপা আসবে, ময়লা কাপড় চোপড়ের একটা লিস্ট করে ফেলি। বিনয় জানে কাছাকাছি এক ধোপা বাড়ির সঙ্গে সুধাদের মাসকাবাড়ি করা আছে। ফি বৃহস্পতিবার ধোপা এসে সারা সপ্তাহের ময়লা জামাকাপড় নিয়ে যায়। সুধা একটা খাতায় তা লিখে রাখে, মাসের শেষে হিসেব করে টাকা মিটিয়ে দেয়। সে যখন দরজার দিকে পা বাড়িয়েছে, যুগল ডাকল, ছোটো দিদি। কিছু বলবে? আপনার রান্ধন কদ্দূর? হয়ে গেছে। তাইলে আমারে আর ছোটবাবুরে যত তাড়াতাড়ি পারেন খাইতে দেন। কেন বলো তো, এত তারা কিসের? হ্যাঁ, ছোটবাবুরে লইয়া মুকুন্দপুরে যাবো। আশু দত্তর কথাটা সে অবশ্য জানালো না। ভাইয়ের দিকে ফিরে সুধা জিজ্ঞেস করল, আজ তুই মুকুন্দপুরে যাবি? কই, আগে বলিসনি তো। আগে কি জানতাম যে যাব? তুই যখন চান করছিলি যুগলে সেই সুখবরটা দিল। কি সুখবর রে? সেবার যখন ওই মুকুন্দপুরে যাই, ওরা বলেছিল বাকি জঙ্গল কাটার পর যে জমি বেরোবে তার থেকে আমাকে 7 কাঠা দেবে। জঙ্গল সাফ হয়েছে, তাই জমি বুঝিয়ে দেবার জন্য যুগল আমাকে নিতে এসেছে। আশু দত্তের সঙ্গে দেখা করার কথাটা বিনয়ও বলল না। সেই প্রসঙ্গ তুললে অনেক প্রশ্নের জবাব দিতে হবে। এখন আর তার বকবক করতে ভালো লাগছে না। মুকুন্দপুর থেকে ফিরে এসে সুধা এবং হিরণকে সব জানিয়ে দেবে। সুধা ভাবল যুগলের সঙ্গে গেলে মনটা হালকা হবে ছেলেটার, বিষাদের ভাবটা কেটে যাবে। লঘু সুরে সে বলল, বাবা তুই তাহলে জমিদার হয়ে যাচ্ছিস? তাই তো দেখছি। কখন ফিরবি? সুধার প্রশ্নটার উত্তর দিল যুগল, আগে তো ছোটবাবু মুকুন্দপুরে পৌঁছাউক, এরপর তো ফিরনের কথা। রাইত বেশি হইলে সারুম না কিলাম, আমাকে ওইখানে রাইখা দিমু, না ফিরলে চিন্তা কইরেন না। সুধা আর দাঁড়ালো না, ব্যস্তভাবে ভিতর দিকে চলে গেল। আজকের পর্ব এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।